হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মেডলোতে তোমাকে স্বাগতম। আজকে আমাদের এইচএসসি 27 ব্যাচের ফার্স্ট ক্লাস শুরু হতে যাচ্ছে। আমরা প্রথমে তোমাদের জন্য কিছু ফ্রি ক্লাস রেখেছি। আমরা প্রত্যেকটা সাবজেক্টে তোমাদেরকে 5টি করে ফ্রি ক্লাস দিব। দেন হচ্ছে তোমরা তোমাদের প্রয়োজন মতো আমাদের কোর্সটি কিনতে পারবে। তোমরা জানো যে আমরা প্রায় 1 মাস আগেই লঞ্চ করেছি কোর্সটি, এইচএসসি 27 অ্যাডভান্স কোর্স, যেখানে সাইকেল 1 কমপ্লিট করা হবে। অ্যান্ড এই সাইকেল 1 কমপ্লিট করার মাধ্যমে তুমি এইচএসসিতে তোমার কলেজ শুরুর আগেই পড়ালেখা শুরু করে অনেকগুলো চ্যাপ্টার এগিয়ে থাকতে পারবে। অ্যান্ড এটার বড় একটা ইম্প্যাক্ট পাবা তুমি তোমার অ্যাডমিশন টাইমে। অ্যান্ড তুমি কলেজ লাইফে এটা তো একটা ফলাফল পাবাই, যেখানে তুমি দেখবা যে তোমার অন্যান্য ফ্রেন্ডরা এখন ঘুরে ফিরে হচ্ছে কাটাচ্ছে, তা সেখানে তুমি যখন এই চ্যাপ্টারগুলো একটু দেখতেছো, উল্টাচ্ছ বা এটার সাথে ইউজ টু হচ্ছ, তখন দেখবা যে তুমি ওদের থেকে অনেকখানি আগায় আসো। সামথিং ওরা জাস্ট শুরু করবে, তখন তোমার ওই চ্যাপ্টারটা শেষ। সো তুমি বুঝতেই পারতেছো এটার বেনিফিট কি। সো আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস আমাদের শেষ হয়ে গেছে, আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, সো আজকে আমাদের অনেক স্টুডেন্ট দেখছে অ্যান্ড অনেক স্টুডেন্টই আছে আমাদের এখানে। তো টুকিটাকি আমরা কিছু একটা পড়বো। হ্যাঁ, তোমাদের হচ্ছে ক্লাসগুলো কেমন হবে সেই ব্যাপারে একটা ধারণা দিব, তোমাদের বেসিক কথাবার্তাগুলো বলা, এই ব্যাপারেই হচ্ছে আমরা কথা বলবো। সেই সাথে দেখছো যে আমরা স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি। স্মার্ট বোর্ডে তোমাদের এক সাইডে বইয়ের পিডিএফ এন্ড এক সাইডে হচ্ছে নোটপ্যাডে তোমাদের চিত্রাঙ্কন বা বোঝানোর ক্ষেত্রে যা যা দরকার হয় সেগুলো আমি ইউজ করব। আর বইয়ের পিডিএফ এ সরাসরি বইয়ের সাথে আমরা যুক্ত হব, সরাসরি বই তাকিয়ে তাকিয়ে পড়ানো হবে, বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হবে। সো এখানে কোনো ডাউট বা শঙ্কার কোনো কারণ নেই। তো আমাদের সাইকেল 1-এ আমরা ফার্স্টেই শুরু করছি হচ্ছে বোটানি চ্যাপ্টার 1 দিয়ে। বোটানি চ্যাপ্টার 1, ঠিক আছে? নাম কি? কোষ ও এর গঠন। কোষ ও এর গঠন। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নেই যে মূল বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই। তোমরা এসএসসি তে মূল বই তোমাদের বোর্ড বই ছিল, কিন্তু এইচএসসি তে উঠে কিন্তু বোর্ড বই তোমাদের মূল বই না। এইচএসসি তে ওঠার পরে তোমাদের মূল বই বলতে তোমাদের হচ্ছে রাইটারদের বই। এক একজন ইচ্ছা মতো এক এক রাইটার পড়তে পারে, বাট আমরা হচ্ছে গাজী আজমল স্যার আর হচ্ছে আবুল হাসান স্যারকে আমরা সুপিরিয়র মনে করি। অ্যান্ড এই বইটাই সবচেয়ে বেশি চলে, কারণ এই বইতে সবচেয়ে বেশি ইনফরমেশন গোছানো আকারে অ্যান্ড সব যা প্রয়োজনীয় ইনফরমেশন সবকিছু ইনক্লুডেড আছে। অ্যান্ড এই বইটা খুবই আপডেটেড, মানে প্রতি বছরই বই আপডেট করা হয়, মিনিমাম একবার তো বই আপডেট হয়। সো এই জন্য সর্বসাকুল্যে অ্যান্ড সবার পছন্দের ভেদে ভেদে আমরা গাজী আজমল স্যারের বই জুলজির জন্য অ্যান্ড বোটানির জন্য হাসান স্যারের বইটাই পড়বো। এটা হচ্ছে হাসান স্যারের বই। হাসান স্যারের বইয়ের ফার্স্ট চ্যাপ্টার, প্রথম অধ্যায় হচ্ছিল কোষ ও এর গঠন। আমরা উপক্রমণিকা আছে এর আগে, সো উপক্রমণিকাটা আমরা কিছুদিন পরে পড়ে ফেলবো। উপক্রমণিকা অতটাও ইম্পর্টেন্ট না। তোমাদের এইচএসসি তে কখনো কোশ্চেন আসতে দেখা যায় না যে উপক্রমণিকা থেকে কোশ্চেন আসছে বা হচ্ছে তোমার এরকম কোনো কিছু। সো কোশ্চেন যা আসে হচ্ছে চ্যাপ্টার থেকে আসে। চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার 1টা হচ্ছে হিউজ একটা চ্যাপ্টার, অনেক বড়। তোমরা জাস্ট ছোট ছোট চ্যাপ্টার কিছু পড়ে এসএসসি থেকে এইচএসসি তে পা দিছো। এখন এই চ্যাপ্টারটা হিউজ বড় এন্ড অনেক বেশি ইনফরমেশন, অনেক মনে থাকতে চাবে না। সো আমরা এই জন্য শাফল করে পড়বো। আমরা এই চ্যাপ্টারের কিছুটুকু পড়ার পরে আমরা দরকার হলে একটা ব্রেক দিব, আমরা একটু জুলজি থেকে ঘুরে আসবো, তারপর আবার আমরা বোটানি পড়বো। কিন্তু এই চ্যাপ্টার 1টা একবার শেষ হয়ে গেলে দেখবা যে আর খুব একটা খারাপ লাগতেছে না বা খুব একটা কষ্ট হচ্ছে না, তুমি ইউজ টু হয়ে যাচ্ছ। এরপরে চ্যাপ্টারগুলো তুমি অনায়াসে শেষ করতে পারবা। হয়তো চ্যাপ্টার 9টা আর একটু প্যারা দিবে, বাট ইটস ফাইন, ইটস অল রাইট, ঠিক আছে? তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করে ফেলি। আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা কিছু দেখি, আমরা একটু পরিচিত হই, আমাদের বোটানিটা কেমন, আমাদের জুলজিটা কেমন, আমরা জাস্ট একটু পরিচিত হব, আমরা একটু ইউজ টু হব এটার ব্যাপারে, যেহেতু আমরা জানি না। তোমরা জানো হচ্ছে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে বোটানি আর একটা হচ্ছে কি জুলজি। বোটানি এন্ড জুলজি। ওকে, বোটানি জুলজি হচ্ছে দুইটার মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে। এখন কথা হচ্ছে যে আমার কি সবগুলো চ্যাপ্টার পড়া লাগবে নাকি সবগুলো চ্যাপ্টার না পড়লেও হবে? আমি একটা কথায় অ্যানসার দিব যে বিগত বছরগুলোতে যারা হচ্ছে শর্ট সিলেবাস পড়ছে এদের জন্য খুব বড় একটা হতাশার জায়গা ছিল শর্ট সিলেবাস পড়া। কারণ কি, তারা শর্ট সিলেবাস যখন পড়ছে অ্যাডমিশন টাইমে গিয়ে তারা দেখে যে লং সিলেবাস বা ফুল সিলেবাসের উপরে তাদের পরীক্ষা ছিল। যারা মেডিকেল ডেডিকেটেড ছিল ফুল সিলেবাসের উপরে পরীক্ষা, বাট তার কি পড়া হয়েছে? শর্ট সিলেবাস পড়া হয়েছে। বাট তার অন্য একটা ফ্রেন্ড ঠিকই সে ফুল সিলেবাস পড়ছে। সো ওই অ্যাডমিশন টাইমে গিয়ে কি হয়েছে যে ওই ছেলেটা
তার শর্ট সিলেবাসের বাহিরে যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো পড়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, অথচ অপরদিকে তার ওই ফ্রেন্ড রিভিশন দিচ্ছে। একজন নতুন করে পড়তেছে আর একজন বারবার রিভিশন দিয়ে পরীক্ষা দিচ্ছে, কার রেজাল্ট বেশি ভালো হবে? ওই ফ্রেন্ডের রেজাল্ট বেশি ভালো হবে। সো আলটিমেটলি কে চান্স পাইছে মেডিকেলে? ওই ফ্রেন্ডটাই চান্স পাইছে মেডিকেলে। সো এটার জন্য অবভিয়াসলি প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে, এন্ড প্রত্যেকটা চ্যাপ্টার গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ মনে রাখবা যে তুমি একটা চ্যাপ্টারে গুরুত্ব দিলা না, মেডিকেল অ্যাডমিশন তোমার এখন লাইফটা কি পুরাপুরি হচ্ছে ডেডিকেটেড মেডিকেল বা বুয়েট বা তুমি অ্যাডমিশন টাইমের পরে যেখানে যেতে চাও, এইচএসসির পরে যেখানে যেতে চাও সেটা। সো ওইখানে তুমি যেতে পারলা না, তুমি এমন একটা চ্যাপ্টার বাদ দিলা, ওই চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন আসলো, তোমার চান্স মিস গেল 1 নাম্বারের জন্য। অনেক মানুষ, হাজার হাজার স্টুডেন্ট আছে যাদের 1 নাম্বার 0.5 নাম্বারের জন্য চান্স মিস যাচ্ছে। সো এইটা অ্যাভয়েড করার জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়বো, এন্ড আমরা বেসিক ক্লিয়ার করে পড়বো। অবভিয়াসলি আমরা বেসিক ক্লিয়ার করে পড়বো, আমরা বই দাগিয়ে দাগিয়ে পড়বো, আমাদের সিকিউ এর জন্য পড়বো, আমাদের এমসিকিউ এর জন্য পড়বো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটু দেখি যে কোষ ও এর গঠন এখানে কি বলা হয়েছে। কোষ ও এর গঠন, এখানে প্রথমে কোষের ব্যাপারে বলা হয়েছে, কোষ কিভাবে আবিষ্কার হয়েছে। বাট কোষ কি? কোষ কি? জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কোষ বলা হয়। কোষ কি? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা অবশ্যই বায়োলজি নোট করে ফেলবো। বায়োলজি নোট করার একটা বড় সুবিধা হচ্ছে, বায়োলজি যখন তুমি পড়তে যাও, হিউজ চ্যাপ্টার, এটা রিডিং পড়ে 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 শেষ করা যায় না। অনেকে মুখস্থ করতে থাকে, মুখস্থ করে আমি একদম কোপায় ফেলবো, একদম কোপ, কিন্তু আলটিমেটলি সেটা হয় না, সেটা হবেও না। হবে যদি তুমি অনেক বারবার পড়ো, অ্যাডমিশন টাইমে গিয়ে সেটা হতেও পারে। বাট একাডেমিক টাইমে বা ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় তোমার এই একদম মুখস্থ হয়ে যাবে, এটা কিন্তু পসিবল না। সো আমরা ছোট ছোট বিষয়গুলো নোট করব, ছোট ছোট বিষয়গুলো দাগিয়ে পড়বো। ঠিক আছে? সো আমি যে নোটগুলো করব, তোমরা আমার সাথে এই নোটগুলো করে ফেলবা। ওকে, ফার্স্টে হচ্ছে কোষের ফার্স্টে আমরা কি দেখবো হচ্ছে কোষ কাকে বলে। আচ্ছা, কোষ কাকে বলে, এখানে খুব সুন্দর একটা ডেফিনেশন দেওয়া হয়েছে তোমাদের জন্য, যে জীবদের গঠনগত ও কাজের একককে কোষ বলা হয়। এইবার বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতামত দিচ্ছে যে কার ভিত্তিতে হচ্ছে কোষ কেমন। ঠিক আছে? আমরা এখানে যদি আমাদের সিকিউ এর ক নম্বরের জন্য আসে, তাহলে আমরা ডি রবার্টিসের মতামতটা আমরা বিশ্লেষণ করব। সেটা হচ্ছে কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। তাহলে কোষ কাকে বলে, আমাদের ফার্স্ট কোশ্চেন। ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, কোষ কাকে বলে? আচ্ছা, অ্যানসার কি? অ্যানসার হচ্ছে জীবদেহের মৌলিক গঠনগত ও কার্যগত একককে কোষ বলা হয়। কেমন? জীবদেহের মৌলিক গঠনগত ও কার্যগত একককে কোষ বলা হয়, আমাদের কোষের ডেফিনেশন। আচ্ছা, এখন আমরা একটু কোষের ইতিহাস জানি। কোষ কি? কোষ কিভাবে আসলো? অ্যাকচুয়ালি 1665 সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতি রক্ষক নিযুক্ত হয়েছিলেন কে? নিযুক্ত হয়েছিলেন হচ্ছে এই যে তোমাদের এখানে খুব সুন্দর করে লেখা আছে, রবার্ট হুক। আচ্ছা, কাহিনী কেমন হয়েছিল যে রবার্ট হুক, তোমাদের হচ্ছে ল্যাবে সহায়ক থাকে না, যে তোমাদের স্কুলে প্র্যাকটিক্যাল ক্লাসে কিছু সহায়ক টিচার ছাড়াও যারা হচ্ছে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করে বা হচ্ছে মাইক্রোস্কোপ গুলা হচ্ছে দেখাশোনা করে, কেমিক্যাল গুলা দেখাশোনা করে, এই যে ল্যাবের যে হচ্ছে সহায়ক থাকে, এই সহায়ক পদে রবার্ট হুক নিযুক্ত হলো। রবার্ট হুক নিযুক্ত হওয়ার পরে কিছুদিন পরে একটা প্রোগ্রাম ছিল। এখন কথা হচ্ছে কি, রবার্ট হুক নিযুক্ত হয়েছে জাস্ট নতুন, তো কিছুদিন পরে প্রোগ্রাম যখন ছিল, কথাটা এটা হয়েছে যে ওইখানকার যারা বিজ্ঞানী ছিল তারা তেমন কিছু আবিষ্কার করতে পারে নাই, অথবা তারা তাদের কাজে স্যাটিসফাই ছিল না। তো দেন রবার্ট হুক একদিন বিকালবেলা, এই যে কাজে স্যাটিসফাই ছিল না, সো ওনারা সবাই চলে গেল। দেন রবার্ট হুক একদিন বিকালবেলা
হুট করে তার মনে কি জাগলো সে নিজেও জানে না, বাট সে হুট করে একটা কাঠের ছিপি, প্রাচীনকালে বা তৎকালীন সময়ে হচ্ছে কাচের বোতল ইউজ করা হইতো, আর কাচের বোতলের মুখগুলা ছিল হচ্ছে কাঠের তৈরি, সো কাঠের ছিপি। এই কাঠের ছিপিটা হুট করে সে মাইক্রোস্কোপের নিচে গিয়ে বা ভালো করে পর্যবেক্ষণ করতে গেলেন। কাঠের ছিপিটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে গেলেন। পর্যবেক্ষণ করে উনি একটু ডিপলি যখন দেখলেন, তখন দেখলেন যে কাঠের ছিপিগুলা দেখতে কিছুটা এরকম, দেখাচ্ছি, কাঠের ছিপিতে কিছুটা এরকম ছকছক ঘর আছে, ঠিক আছে, ছকছক ঘর আছে। ধরো যে এটা হচ্ছে একটা কাঠের ছিপি, এই ছিপির মধ্যে কিছু ছকছক ঘর আছে। ওকে, ভালো কথা। এখন উনি যখন আরো ভালোভাবে দেখলেন, তখন দেখলেন যে এই ঘরগুলা হচ্ছে একটা মৃত কোষ, এই ঘরগুলা মৃত কোষ, ঠিক আছে। এখন এটাকে উনি সেল কেন নাম দিল, বা উনি তো জাস্ট দেখলো, দেখার পরে এটা নিয়ে উনি আরো বেশি গবেষণা করলো, গবেষণার এক পর্যায়ে উনি এটাকে নাম দিল হচ্ছে সেল, ঠিক আছে। সেল কেন নাম দিল, কারণ একজন কয়েদি বা আসামিকে যখন জেলখানায় রাখা হয়, জেলখানাটা জাস্ট এরকম থাকে, ধরো যে এই যে মাঝখানে যাওয়া আসার রাস্তা, আর এখানে এই যে ছোট 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 খোপ খোপ, ঠিক আছে, খোপ খোপ জায়গা থাকে, এই জায়গাগুলোকে হচ্ছে সেল বলা হয়। যেমন 1 নম্বর আসামি 1 নম্বর সেলে, 2 নম্বর আসামি 2 নম্বর সেলে, 3 নম্বর আসামি 3 নম্বর সেলে, সো এরকম করে হচ্ছে সেল নাম দেওয়া হয়। আর এই আইডিয়া থেকে এই ঘরগুলো দেখতে যে এরকম হচ্ছে আসামির মতো ছিল, এই ঘরগুলো দেখতে কি আসামিদের ওই যে সেলে রাখা হয় সেলের মতো ছিল, এই জন্য উনি এটাকে নাম দেয় সেল বা প্রকোষ্ঠ, সেল বা প্রকোষ্ঠ। এই হচ্ছে এইভাবে সেলের বা কোষের আবিষ্কার, এখান থেকে সে জানতে পারে বা আমরা পরবর্তীতে জানতে পারি এটা অ্যাকচুয়ালি সেল ছিল, কিন্তু এটা ছিল মৃত সেল। কারণ ওই যে কাঠের ছিপি, কাঠ তো আর বেঁচে নেই, গাছটা তো আর বেঁচে নেই, সো গাছটা মারা গেছে, কাঠটাও শুকায় গেছে, শুকায় যাওয়ার পরে যে কাঠটা অবশিষ্ট ছিল, যেখান থেকে সেলগুলো দেখা গেছে, এগুলো তো সবই মৃত সেল হবে। সো উনি আলটিমেটলি কি দেখতে পাচ্ছিল, সেলের উপরিভাগ, সেলের উপরিভাগ, উপর সাইডটা দেখতে পাচ্ছিল, উনি কিন্তু ভিতরের সাইডগুলো দেখতে পাচ্ছিল না, ওগুলো পরবর্তীতে আবিষ্কার হয়। ফার্স্টে উনি হচ্ছে জাস্ট উপরের প্রলগ বা হচ্ছে ওটা যে সেল, এটা বোঝা যাচ্ছে, এটা দেখতে পাচ্ছে, এভাবেই হচ্ছে ফার্স্ট সেলের আবিষ্কার হয়। পরবর্তীতে কি হয়, এই যে দাগানো আছে, দেখো তোমাদের জন্য বই দাগানো, কমপ্লিট দাগানো বই, এই দাগানো বইটা ফলো করলেই তোমাদের আর কিছু লাগবে না, এইখানে যেভাবে আছে এইভাবেই তোমরা হচ্ছে পড়তে পারবা। ওকে, এটার নাম দেওয়া হচ্ছে সেল। পরবর্তীতে তিনি তার পর্যবেক্ষণ মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করে। কোন বইয়ে প্রকাশ করে বা কোন গ্রন্থে প্রকাশ করে, মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করে। আচ্ছা, মাইক্রোগ্রাফিয়া, MICRO, মাইক্রো, GRAPHIA, মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করে সেল। আচ্ছা, পরবর্তীতে এই যে সেল আবিষ্কার হইল, পরবর্তীতে কি হয়েছে, ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক 1678 সালে কোষপ্রাচীর ছাড়াও ভিতরে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য, জীবিত কোষ পর্যবেক্ষণ করে। বিজ্ঞানী রবার্ট হুক মৃত কোষ পর্যবেক্ষণ করছে। তারপরে 1674 সালে কে, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, রবার্ট হুক ছিল, রবার্ট হুক মৃত কোষ আবিষ্কার করে, ঠিক আছে, মৃত কোষ। কিন্তু পরবর্তীতে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক কি আবিষ্কার করে, জীবিত কোষ আবিষ্কার করে, ঠিক আছে, জীবিত কোষ আবিষ্কার করে। আচ্ছা, পরবর্তীতে দেখা যায় যে ফেলিক্স ডুজার্টিন কি করে, কোষের মধ্যে জেলিন ন্যায় থকথকে একটা পদার্থ আবিষ্কার করে। আর তোমরা জানো কোষের মধ্যে জেলিন ন্যায় থকথকে পদার্থটা কি, সাইটোপ্লাজম। সো সাইটোপ্লাজম আবিষ্কার করছে হচ্ছে ডুজার্টিন। আচ্ছা, আমরা কি পাইলাম, রবার্ট হুক মৃত কোষ আবিষ্কার করছে, তার কয়েক বছর পরে হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক জীবিত কোষ আবিষ্কার করছে, তারপরে কি ফেলিক্স ডুজার্টিন কি করছে, সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম আবিষ্কার করে। কিন্তু এই যে প্রোটোপ্লাজম আবিষ্কার করছে, উনি কোনো স্পেসিফিক নাম দেন না, উনি জাস্ট দেখছে, দেখে ঠিক আছে। পরবর্তীতে 1840 সালে পার্কিনজে ওই তরল সজীব পদার্থের নাম দেন প্রোটোপ্লাজম। সো আলটিমেটলি প্রোটোপ্লাজম হচ্ছে পার্কিনজে। তোমাদের এমসিকিউ এর জন্য আসে প্রোটোপ্লাজম হচ্ছে নামকরণ করেন কে, তাহলে হচ্ছে পার্কিনজে প্রোটোপ্লাজম নামকরণ করেন। আচ্ছা,
তারপরে এখন এই যে একটা কোষ আবিষ্কৃত হইলো, মৃত কোষ, দেন হচ্ছে জীবিত কোষ, প্রোটোপ্লাজম আবিষ্কার করা হইলো। এখন কথা হচ্ছে যে আমাদের একটা পারফেক্ট ডেফিনেশন দরকার। আমাদের পারফেক্ট ডেফিনেশন দরকার যে কোষ আসলে জিনিসটা কি। আমরা যে এত কিছু গবেষণা করতেছি এতগুলা বছর ধরে, দেখো কত বছর ধরে, 1665, এখানে ছিল 1665, আমরা চলে আসলাম প্রোটোপ্লাজমে হচ্ছে 1840, তারপরে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আমরা চলে গেলাম হচ্ছে 1931 সাল, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে। সো আলটিমেটলি আমাদের যাত্রা শুরু হয়েছে কোষের জন্য 1635 থেকে 1931, 1635, 1700, 1800, 1900, প্রায় 300 বছর, মানে 296 বছর, 4 বছর কম, 296 বা 300 বছর ধরে আমরা এই কোষের ছোট 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 ব্যাপার আবিষ্কার করতেছি। বাট আমাদের এখন একটা ডেফিনেশন দরকার না, মানে কোষটা কি আমাদের জানা দরকার পারফেক্টলি। তখন 4 জন বিজ্ঞানী 4টা মতামত প্রকাশ করছেন। 4 জন বিজ্ঞানী 4টা মতামত প্রকাশ করে। ওকে, 4 জন বিজ্ঞানী, এই 4টা মতামত হচ্ছে কি? জিন ব্রাকেট, ফার্স্টে জিন ব্রাকেট, সেকেন্ড হচ্ছে লোই এন্ড সিকেভিস, তারপরে কি সিপি হিকম্যান এন্ড হচ্ছে ডি রবার্টিস, ডি রবার্টিস। এর মধ্যে আমরা জিন ব্রাকেটেরটা এমসিকিউতে আসতে দেখি। জিন ব্রাকেট, জিন ব্রাকেট কি বলছে? যে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। জিন ব্রাকেট বলে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। ওকে, জিন ব্রাকেট বলছে যে কোষ হচ্ছে জীবের গঠনগত মৌলিক একক। বাট ডি রবার্টিস সেম কথাই বলছে। কি বলছে? কোষ হলো জীবের মৌলিক গঠনগত কার্যগত একক। দেখো কথাটা সেম, কি মৌলিক গঠনগত। ডি ডি রবার্টিস কি বলছে? ডি রবার্টিস বলছে যে মৌলিক গঠনগত, এখানে বলছে গঠনগত মৌলিক, আর ওখানে বলছে মৌলিক গঠনগত। মৌলিক গঠনগত ও কার্যগত, মৌলিক গঠনগত ও কার্যগত। ঠিক আছে, দেখো খুব ইজি। এখানে